শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনবো। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় ডাকসুর সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই। এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই
অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্নগুলো আলোকে হয়তো আমরা কোনো কথা বলতে পারি। একটা প্রশ্ন, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে আর্মি চিফ তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে আগাচ্ছে, সেক্ষেত্রে এই বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান? আমাদের আহ্বান থাকবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে। ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল, তাদের নেতৃত্বে জীবন দিয়ে, তাদের আহ্বানেই জীবন দিয়েছিল। তো তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে। বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে। কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশ নেয় এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। প্রশ্ন ছিল, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনাদের 3 জন সমন্বয়ক বাকি রাজনৈতিক দলের নেতাদের সাথে 3 জন সমন্বয়ক বঙ্গভবনে প্রবেশ করেছে। আপনারা এই বিষয়টা জানেন কিনা, সেখানে তারা এই বিষয়ে কোনো কথা বলেছে কিনা? এখানে আমরা বলতে চাই, আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন, তারা সবাই এখানে উপস্থিত আছে। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি। বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থারই একটা অংশ। তো আমাদের সাথে কোনো আলোচনা ব্যতি রেখে 3 সমন্বয়ক সেখানে গিয়েছেন। এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যবস্থা নেবে। আচ্ছা, সেনাপ্রধানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, এখন রিস্ক করতে পারে না এবং তারা বলছেন যে যেহেতু আসিফ নজরুল স্যারকে তারা বলে সম্মান করে তাই তার সাথে তারা কথা বলছে। আপনাদের সাথে আসলে সেনাপ্রধানের পক্ষ থেকে বা আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে কোনো আলোচনা বা কথা না, আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনের শুরু হয়েছে, আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না। আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিক মতো হয়নি। তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই, আমাদের জায়গা থেকেও সে আহ্বানটি থাকবে। না, আমাদের কাছে এরকম কোনো প্রস্তাব আসে না। কর্মীদের উপর গত কয়েকদিন হামলা করা হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই পেটানো হচ্ছে। গণমাধ্যম কর্মীরা কোথাও হেফাজত না, সব জায়গায় যারা আজকে পর্যন্ত সব জায়গায় আঘাতের শিকার হয়েছে। এই বিষয়টা আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, শেষ পর্যন্ত যদিও কাজ হয় নাই। গণমাধ্যম কর্মীদের এই যে এত হামলা, সেই বিষয়টা আপনারা অবগত কিনা? বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা দিবেন কিনা? পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের কোনো বিবৃতি আছে কিনা? আচ্ছা, আমরা যদি আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন আমরা শাহবাগে যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়।
আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় এটি পোস্ট করেছি, ইভেন ব্যক্তিগত টাইমলাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে, এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আরেকটা প্রশ্ন, অনেকগুলো হাউসে আগুন দেওয়া হয়েছে, এই হাউসগুলোর ব্যাপারে তিন চারটা এটা একটু বলে দেন, অন্যান্য হাউসগুলো যারা আপনাদের আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি যে দেশের সম্পদ, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে, যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদ কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করার সুযোগ করে দিবেন, তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে সারা দেশের সকল স্থানে। একটা বেসিক প্রশ্ন, আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি হয়তো ধাপে ধাপে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে নতুন একটা সরকার গঠিত হবে, সেটি একটি প্রক্রিয়া। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে দুপুরের পর থেকে দাঁড়িয়েছে, আমরা দেখেছি জনগণের জানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা। আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করলেন, এরপরে এই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি বিভিন্ন অলিগুলিতে যারা এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাদের বাসাবাড়িতে হামলা করছেন, তাদেরকে হত্যা করার জন্য খুঁজে দেখেছে। আমি বেগুনবাড়িতে দেখেছি। তো এই 15 বছর, আমি একটু প্রশ্নটা শেষ করব, 15 বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কথায় কথায় বাংলা ছাড়া, এই বাংলাদেশে প্রতিপক্ষ, এই বাংলাদেশের গণমাধ্যম, এই বাংলাদেশে গুলি কামার সবাই তো থাকে। আজকে এই একবেলা যে চিত্র আমরা দেখলাম যে এক পক্ষকে নিশ্চিন্ন করে দেওয়ার এক ধরনের চলছে, তো এই ব্যাপারে আপনাদের ব্যাপক ভ্যান্ডালিজম, প্রাণহানি ঘটার আশঙ্কা আছে। এই জন্য এটা জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী মারছে। তাহলে আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে এই প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে কারা থাকবে? আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন জানমালের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে? লুটপাটও হচ্ছে। সে বিষয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে, এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে। কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে। এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে, এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব। নিরাপত্তা দেওয়ার আগামীও কোনো বাহিনী নেই, তাহলে আপনারা বলেন যে কারা নিরাপত্তা দেবে? এটা আপনাদের আহ্বান। আমরা দেখছিলাম সমন্বয়কারীদের ব্রিফিং।
অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে এবারে জানতে আমরা যাচ্ছি বঙ্গভবনে, আবারও যাচ্ছি সেখানে, আবারও যুক্ত হচ্ছি সহকর্মী মুকসিমুল হাসানের কাছে। মুকসিমুল, সরকার গঠন প্রক্রিয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এটা জানি না, ওইখানে যে কথা বলছে আলাল ছিল, আলাল তো ব্যাগটা দিয়ে পাঠা দিচ্ছে। সরকার গঠন প্রক্রিয়া মূলত আজকে সরকার গঠন প্রক্রিয়ার প্রাথমিক স্টেজ বলা যায়, কেননা যারা এই শহীদ পরিবারগুলো এখন অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত, যদি অর্থ দিয়ে জীবনের দাম তাদের জন্য আপনারা আসলে কি করবেন? এই শহীদ ছাত্র তথা পুলিশ আমার তাদের জন্য আপনাদের আমরা কিন্তু আমাদের এই 1 দফা আসার আগে 9 দফাতে এই বিষয়গুলো আমরা বলেছিলাম। অবশ্যই সেই বিষয়গুলো তো থাকবেই। যারা হতাহত হয়েছেন তাদেরকে সুবিধা দেওয়ার বিষয়ে, তাদেরকে যথাযথ সম্মানের বিষয়ে, এবং হচ্ছে আমাদের যারা নিম্নবিত্ত যারা এই আন্দোলনে এসেছেন, আমরা কিন্তু বৈষম্যের কথা, সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি। সেই জায়গা থেকে এই সকল বিষয়েই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা, তার যে নীতিমালা, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করলাম। এক মিনিট, লাস্ট কোশ্চেন আমাদের। এক মিনিট লাস্ট ঘোষণা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম। আমরা মনে করি যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান ঘটেছে। ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। এবং আমাদের যে লিয়াজু কমিটিটি, সেটি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ, তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব, যারা সকল পক্ষের সাথে আলোচনা করবে। এবং আমরা সারা দেশের মানুষের প্রতি, মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে, দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করব। সেজন্য শান্তিপূর্ণভাবে, সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে। জীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। তাই সারা দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠনের জন্য প্রস্তুত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন যেগুলো আছে, তারা ওঠার একটি পায়তারা বা পরিকল্পনা করছেন, এমন তথ্য আমাদের কাছে এসেছে এবং তারা হলগুলোতে যাচ্ছেন। আপনারা এই ধরনের কোনো রাজনৈতিক শক্তির কাছে বা রাজনৈতিক দলের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ন্ত্রণ তুলে দেবেন কিনা, এই ব্যাপারে আপনাদের কথা রয়েছে কিনা? আর টেবিল আজকে বিকেল থেকে আমরা সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং একই সাথে ধর্মীয় উপাসনালয়ের হামলা, এই বিশ্ববিদ্যালয় জিনিসটা যেটা বললেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বৈধ শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয় হলে থাকার এখতিয়ার রাখে। সেক্ষেত্রে সে কি দল মত, এটি আসলে বিবেচনার বিষয় না। এবং আমরা বারবারই বলছি, সিটগুলো দিবে প্রশাসন। কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে, দখলদারিত্বে কোনো হল আর এই বাংলাদেশে থাকবে না।